এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সে পড়ছে পুরা মাইনকা চিপায়। নিজের পালানোর চিন্তা নেই, আবেগ বা ক্ষোভের জায়গা থেকে নাহিদ ইসলাম সহ এনসিপি নেতারা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছি সবাই নাহিদ ইসলামদেরকে গণধোলাই দিচ্ছে এবং এদিকে আজ নাহিদ ইসলাম কঠিন তুপের মুখে পড়ে উপদেষ্টা ও ডক্টর ইউনূসের বিরুদ্ধে গিয়ে ডক্টর ইউনূসের ইশারায় সবাই তার কঠিন অবস্থা করে এনসিপি নেতারাও রাজপথে নামে। সন্ধ্যায় সবকিছু ধ্বংস হচ্ছে। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই বহুশ্রুত প্রবাদের কথা হয়তো ইউনূস শোনেননি, অথবা শুনে থাকলেও গদির লোভে সেই প্রবাদকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন বোধ করেননি। আর এখন বুঝতে পারছেন কি ভুল করেছেন। এক হাসিনাকে নিয়ে ক্রমশই তার উপর চাপ বাড়ছে। আচ্ছা বলেন তো, শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় কাটা কে, কিংবা কে জান প্রাণ দিয়ে শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে? নাহিদ ইসলাম এবং সাজিদ সালাম, বিশেষ করে নাহিদ ইসলামের কথা বলবো। উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে সরকারের ভেতরে। সরকারের যারা সিনিয়র সদস্য তারা দারুণভাবে আহত হয়েছেন এবং যারা তুলনামূলকভাবে জুনিয়র তারা বিক্ষুব্ধ হয়েছেন। বিএনপি অতীতের সমস্ত অবস্থান পরিকল্পনা ব্যর্থ, ধীরে ধীরে সর্বত্র পিছু হতে বাধ্য হচ্ছে বিএনপি। বারে বারে ঘুঘু তুমি সাদা ঘুঘু, এটার আবার সুলটুল একবার বকের মতন সাদা আসে না কিছু মানুষ, ওই রকম বারে বারে সাদা ঘুঘু খেয়ে যাও ধান, এবার ধরা পড়ে গেছো ওরে সোনার চান। দিন শেষে ফাইসা গেছে। ৩০ মামলায় খালাস পেল শেখ হাসিনা, মিছিলে ঝড় তুলে রাজপথ কাঁপালো আওয়ামী লীগ ছাত্রলীগ। এর মধ্যে এনসিপি নেতা সারজিস সহ ৫০০ জনের ইউরোপের ভিসা জব্দ করেছে সেনাবাহিনী। একদিকে এনসিপি নেতাকর্মীদের ভিসা জব্দ নিয়ে কথা হচ্ছে, অন্যদিকে আজ নাহিদ ইসলাম কঠিন তুপের মুখে পড়ে যান, তার উপর সবাই কেঁপে গিয়ে আক্রমণ করায়। দর্শক শ্রোতা, গত কিছুদিন ধরেই নাহিদ ইসলামের একটা বক্তব্যকে কেন্দ্র করে দেশের রাজনীতি উত্তাল হয়েছিল, যে নাহিদ ইসলাম বলেছেন কোনো উপদেষ্টা দেশ থেকে পালাতে পারবে না বা সবাইকে সেফ এক্সিট নিতে দিবে না। এখন আমরা কি শুনতে পারি, তার উপরেই প্রভাব পড়ে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এনসিপি নেতাকর্মীরা যে একটা বিপদের মুখে পড়ে, অন্যদিকে ডক্টর ইউনূস এবং সকল উপদেষ্টা কি কি অ্যাকশন নিচ্ছেন তাদের উপরে, এইটাও দেখতে পারবেন। সন্ধ্যার পর ভয়াবহ পরিস্থিতিগুলো আপনাদের সামনে ধারাবাহিকলি তুলে ধরবো। এরই মধ্যে কিছু ইম্পর্টেন্ট ক্লিপ দেখাবো যে দেশের রাজনীতির পিছনে কে চক্রান্ত করতেছে, এইটাও দেখতে পারবেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সে পড়ছে পুরা মাইনকা চিপায়। মাইনকা চিপায় কারণে বলি যে তাকে নিয়ে এখন বিএনপি এবং জামাতের টানাটানি। বিএনপি চাচ্ছে, যদিও এনসিপি কোনো বড় দল না আপনারা সবাই জানেন, কিন্তু যেহেতু দলটা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সামনের সারিতে ছিল, সুতরাং এই গণ আন্দোলনের এই ভাইবটাকে নিজেদের পক্ষে রাখার জন্য বিএনপি এবং জামাত উভয় চাচ্ছে এই এনসিপি কে দলে ফেরাতে। এখন সমস্যা হচ্ছে এনসিপির ভিতরে, সেটা হচ্ছে যে এনসিপির ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা হাসনাত এবং সার্জিস, তারা চাচ্ছে এনসিপি জামাতের সঙ্গে জোট করুক। কারণ তাদের মতে জামাত যা বলে তা করে এবং জামাত সর্বোচ্চ সংখ্যক আসন ছাড় দিবে, প্রয়োজনে জামাত 50টা আসন ছেড়ে দিবে, 50টা। এবং জামাত এও বলেছে যে 18 সালে যেমন বিএনপির সঙ্গে একটা ঐক্য জোট হয়েছিল অন্যান্য দলের এবং সে ঐক্য জোটের নেতা ছিলেন ডক্টর কামাল হোসেন, ঠিক তেমনি এখন যদি এই জামাত চরমোনাই এবং এনসিপি জোট হয় তাহলে জোটের নেতা হবে নাহিদ ইসলাম, শফিকুর রহমান না, নাহিদ ইসলাম জোটের নেতা। পক্ষান্তরে দুই উপদেষ্টা মাহফুজ এবং আসিফ, তারা বলতেছেন যে না, জামাতের সঙ্গে গেলে আমাদের গায়ে ডানপন্থী উগ্রবাদী তকমা লেগে যাবে এবং বিএনপি যেই 10 থেকে 15টা আসন ছাড়বে বলেছে, 15টা, এই আসনগুলোতে নির্বাচন করলে আমাদের জেতার সম্ভাবনা বেশি। জামাত যদি 50টাও ছাড়ে আমরা কয়টা জিতে আসতে পারবো, কিন্তু যদি বিএনপি 15টাও ছাড়ে অ্যাটলিস্ট গ্যারান্টেড যে হ্যাঁ 15টার ভিতরে অন্তত কিছু আসন আমরা পাবো। এবং আরো বড় কথা হচ্ছে, উপদেষ্টা মাহফুজ অলরেডি বলেই দিয়েছেন যে যদি তোমরা, নাহিদকে বলেছেন, যদি তোমরা বিএনপি ছেড়ে জামাতের সঙ্গে জোট করো তাহলে আমি মাহফুজ ভাই সরাসরি বিএনপিতে যোগ দিব এবং যোগ দিয়ে ঢাকার একটি আসন থেকে নির্বাচন করবো ধানের শীষ মার্কায়। কিন্তু আমি কোনোদিনই চাইবো না তোমরা জামাতের সঙ্গে যোগ। অলরেডি তার ফেসবুক স্ট্যাটাস আপনারা দেখেছেন, তাই না? তো এখন নাহিদ আছেন দোটানায় যে কি করবেন, এদিকে যাবেন নাকি ওদিকে যাবেন। এখন অনেকে আবার বলতেছে যে বিএনপি যে আশ্বাসটা দিয়েছে তারা কি তা আসলে বাস্তবায়ন করবে? কারণ বিএনপির মতো বড় দলকে আবার বিশ্বাস করা যায় না। এমনও আছে যে বিএনপি 15টা আসনে ছাড় দিল, বাট সেখানে আবার বিদ্রোহী একজন প্রার্থীকে ইচ্ছা করে দাঁড় করে রাখলো এবং নির্বাচনে বিএনপির সব লোক ওই প্রার্থীকে সমর্থন করলো। হ্যাঁ, হতে পারে। তখন দেখা গেল যে এনসিপি এগুলো হারালো। কিন্তু জামাত ইসলামের ক্ষেত্রে এটা হবে না, তারা মনে করে জামাত যা বলতেছে তা করবে। এই কারণেই জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে ঠিক আছে জোট করব, কিন্তু যদি
এই জোট নির্বাচন জয়লাভ করে তাহলে প্রধানমন্ত্রী হবেন নাহিদ ইসলাম, নট শফিকুর রহমান। কিন্তু সমস্যা হচ্ছে যে এই প্রস্তাবে আবার জামাত রাজি না। আবার ইসলামী আন্দোলন সেই জামাতের সঙ্গে যে জোট করা অন্যতম জোট সঙ্গী, ইসলামী আন্দোলন বলতেছেন না, কোনো মতে সম্ভব না। যদি আমাদের জোট জিতে তাহলে শফিকুর রহমান হবেন প্রধানমন্ত্রী, নাহিদ ইসলাম না। তো এদিকে সমস্যা আছে। আবার এই ডাকসু নির্বাচনেও কিন্তু জামাত চেয়েছিল যে মানে ভিপি জিএস ছাড়া অন্য পোস্টগুলো সব ছেড়ে দিতে এই নাহিদ ইসলামদেরকে সমঝোতার মাধ্যমে, কিন্তু সেখানে নাহিদ ইসলাম বলছে না, আমরা ভিপি পদ চাই, ভিপি পদ নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। নাহিদ ইসলাম এবং সাজ্জেদ সালাম, বিশেষ করে নাহিদ ইসলামের কথা বলবো, উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যে মন্তব্য করেছেন তা নিয়ে রীতিমতো তোলপাড় হচ্ছে সরকারের ভেতরে। সরকারের যারা সিনিয়র সদস্য তারা দারুণভাবে আহত হয়েছেন এবং যারা তুলনামূলকভাবে জুনিয়র তারা বিক্ষুব্ধ হয়েছেন। যেমন সৈয়দ রেজওয়ানা আহসান বলেছেন যে নাহিদ ইসলামকে বলতে হবে যে কারা কারা সেফ এক্সিট নিতে চায় বা নেওয়ার কথা ভাবছে। আর ফাউজুল কবির খান তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে অত্যন্ত দুঃখ কষ্টে লিখেছেন যে 72+ বয়সে সেফ এক্সিটের কথা ভাবতে হলে তা হবে দুঃখের বিষয়। বুঝতে পারছেন যে 72-এর উপরে তার বয়স, এখন যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় সেটা হবে তার জন্য অত্যন্ত দুঃখজনক। তিনি লিখছেন যে আজ 72+ বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয়। বৃহস্পতিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এভাবেই আক্ষেপ প্রকাশ করেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। তিনি বলেন, উপদেষ্টা হিসাবে যোগদানের পর থেকে আমার রোজ নামচা এমনই। গতকাল রাত 8টায় বাসায় ফিরেছি, নিজে পদে থেকে অন্যায় সুবিধা গ্রহণ করিনি, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কাউকে ব্যবসা বা চাকরি দেয়নি, নিজের সীমিত সামর্থ্যে সবটুকু ব্যবহার করে জনগণের প্রতি দায়িত্ব পালন করেছি। শিক্ষকতার সূত্রে ইতিপূর্বে যুক্তরাষ্ট্র এবং সিঙ্গাপুরের স্থায়ী বাসিন্দা হওয়ার নিশ্চিত সুযোগ গ্রহণ করিনি। আজ 72 বছর বয়সে আমাকে যদি সেফ এক্সিটের কথা ভাবতে হয় তা হবে গভীর দুঃখের বিষয়। তিনি বলেন, এই বিষয়টি উত্থাপনকারী প্রাক্তন উপদেষ্টা বর্তমানে এনসিপি নেতা নাহিদ ইসলাম আমার অত্যন্ত স্নেহভাজন এবং জুলাই আন্দোলনের অগ্র সেনা হিসাবে শ্রদ্ধার পাত্র। তাই তার বক্তব্যের উপর আমার মন্তব্য করা শোভন নয়। তাছাড়া আমি রাজনৈতিক বিষয়ে কোনো মন্তব্য করিনি। দর্শক বোঝেন মানে কত গভীর আক্ষেপ থেকে তিনি এই কথা বলছেন। আজকে দেখলাম প্রথম আলোতেও একটা মতামত, সেটা মঞ্জুরুল ইসলাম লিখেছেন। সেখানে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং সৈয়দ রেজওয়ানা আহসানের ছবি দিয়ে এই কথাটা, নাহিদ ইসলামের কথাটা কোট করা হয়েছে যে অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে অথবা গণঅভ্যুত্থানের সঙ্গে বিট্রে করেছে। হয় তারা আখের গুছাইছে অথবা বিট্রে করছে। যখন সময় আসবে তখন আমরা এদের নাম উন্মুক্ত করব। উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিটের কথা ভাবতেছে এবং রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা যোগাযোগও করতেছে, লিয়াজও করে ফেলেছে, তাই তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে। আচ্ছা, আখের গোছানোর ব্যাপারে অন্তত 2টা অভিযোগ আসছে। একটা হলো নূরজাহান স্বাস্থ্য উপদেষ্টা, আর একটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাদের ব্যক্তিগত কর্মকর্তা, তাদেরকে ক্লোজ করা হয়েছে, তাদের উইথড্র করা হয়েছে। আপনাদের প্রত্যেকের কাছ থেকে একটা বিষয় আমি জানতে চাই। আচ্ছা বলেন তো, শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় কাটা কে, কিংবা কে জান প্রাণ দিয়ে শেখ হাসিনার দেশে ফেরা ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা চালাবে, বলতে পারবেন? আমার এই ভিডিও পুরোপুরি দেখার পূর্বে আপনারা কাইন্ডলি এটার রিপ্লাই বা উত্তর কষ্ট করে একটু কমেন্টে আমাকে জানাবেন। আমরা বেশিরভাগ মানুষ মনে করি শেখ হাসিনা দেশে ফেরার পথে সব থেকে বড় প্রধান প্রতিবন্ধক ডক্টর ইউনূস। অনেকে মনে করে ডিপ স্টেট এখানে একটা বাগড়া দিতে পারে তিনি যদি দেশে ফিরতে চান। আবার আওয়ামী লীগের অনেক রথী মহারথী তারা মনে করে শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে বড় প্রতিবন্ধক জামাতের হিজবুতি জঙ্গিরা। আবার আমার মতো অনেক অ্যাক্টিভিস্ট, অনেক নিচু জাতের আমজনতা, আম পাবলিক, আমরা মনে করি বিএনপি শেখ হাসিনার দেশে ফেরার পথে সব থেকে প্রধানতম কাটা হয়ে দাঁড়াবে। এবং আধুনিক জেনজিরা এমন একটা ভাব ধরে বসে আছে যেন তারা ছাড়া শেখ হাসিনাকে ঠেকাবার মতো দ্বিতীয় আর কোনো শক্তি বাংলাদেশে অবশিষ্ট নেই। অবশ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আর কিংস পার্টির সবারই এরকম একটা ধারণা রয়েছে। গায়ে মানে না টাকলা ফুয়াদ, কিংবা গণপিটুনি পরিষদের নুরু, রাশেদ গং, কিংবা কষা জায়দুর রহমান, এদের বক্তব্য শুনলে মনে হয় ওদের কাছে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা জাতিসংঘকেও গুনার সময় নাই। মানে ওরা সর্বে সর্বা, এক একজন সুপারম্যান। কিন্তু আদতে শেখ হাসিনার দেশে ফেরার পথে প্রধান অন্তরায় ওয়াকারুজ্জামা। তিনি নিশ্চয়ই কে, তাকে তো পরিচয় করে দিতে হবে না। আসেন পুরো ব্যাখ্যাটা আমি আপনাদেরকে দেই। প্রথমে মনোযোগ সহকারে সেনাপ্রধান ওয়াকারের 2টা বক্তব্য আপনারা লক্ষ্য করেন। বক্তব্য নাম্বার 1, আপা আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না। বক্তব্য নাম্বার 2, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। এই 2টা বক্তব্য অনেক ভাইরাল হয়েছে, আপনারা সেটা সবাই জানেন।
5 আগস্ট পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর গণমাধ্যমে যে দুইটা বক্তব্য বারবার ঘুরে ফিরে শোনানো হয়েছে, সেই দুটোই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। দ্বিতীয়টি হলো, আপা আপনি আমার উপর আস্থা রাখতে পারলেন না। বক্তব্য দুইটার মধ্যে একটা সুনিপুণ ফাঁকি আছে। শেখ হাসিনা চলে যাবেন এটা ওয়াকারুজ্জামান জানতেন না। তিনি নিজে বলেছেন তিনি যখন বঙ্গভবনে তখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেছেন। শেখ হাসিনা যখন চলে যাচ্ছেন ঠিক তার আগ মুহূর্তে সেনাপ্রধান ফোন দিয়ে শেখ হাসিনাকে তার উপর আস্থা না রাখার বিষয়ে কথা বলেছিলেন। অর্থাৎ শেখ হাসিনা তাকে না জানিয়ে দেশ ত্যাগ করেছেন। এটা তো সুস্পষ্ট, তার কথার মধ্য দিয়ে প্রমাণিত হয়। দ্বিতীয় বক্তব্য লক্ষ্য করেন, তিনি বলেছেন শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন। তিনি যদি বঙ্গভবনে থাকেন এবং সেই সময়ে যদি শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, তাহলে প্রশ্ন হলো শেখ হাসিনা তার পদত্যাগ পত্র দিয়েছেন কার হাতে এবং সেই পদত্যাগ পত্রটা এখন কোথায়? পরবর্তীতে যদিও স্বয়ং রাষ্ট্রপতি নিজে বলেছেন তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ পত্র নেই, এক্ষেত্রে রাষ্ট্রপতি নিজেও ফেঁসে যাবেন কিংবা তাকে বাধ্যতামূলকভাবে অস্ত্রের মুখে ফাঁসানো হয়েছে। রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব 6 আগস্ট সংসদ ভেঙে দেন। যদিও সংবিধানের 72 অনুচ্ছেদে পরিষ্কারভাবে বলা হয়েছে প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদের অধিবেশন আহ্বান, সমাপ্তি এবং সংসদ বিলুপ্তি করবেন। এই অনুচ্ছেদের 1 নম্বর ধারায় বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তি ছাড়া রাষ্ট্রপতি সংসদ আহ্বান স্থগিত ও ভঙ্গ করিবেন। তবে আরো শর্ত থাকে, এই দফার অধীন তাহার দায়িত্ব পালনে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কর্তৃক লিখিতভাবে প্রদত্ত পরামর্শ অনুযায়ী কার্য সম্পাদন করিবেন। প্রত্যেকটা দায়িত্ব রাষ্ট্রপতির হাতে ন্যস্ত থাকে, কিন্তু প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া কোনো কার্য সম্পাদন করিবার অধিকার মহামান্য রাষ্ট্রপতির নেই। এটা বাংলাদেশের সংবিধানে সুস্পষ্টভাবে উল্লেখিত আছে। অর্থাৎ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর লিখিত পরামর্শ ব্যতি রেখে সংসদ সম্পর্কিত কোনো সিদ্ধান্ত গ্রহণ করার এখতিয়ার রাখেন না। সংসদ বিলুপ্তির প্রশ্ন সেখানে পুরোপুরি অবান্তর। তারপরে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন কেন? এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই সামনে আসবে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের বক্তব্য শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, এর মধ্যে এই প্রশ্নের জবাব আছে। তার বক্তব্যের সূত্র ধরে যদি আমি বলি, যেহেতু প্রধানমন্ত্রী নিজেই পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, সুতরাং সংসদ ভেঙে দেওয়ার এখতিয়ার পদত্যাগ করার পর শেখ হাসিনার নিজেরও ছিল না। তাই এই সংকটকালীন সময়ে রাষ্ট্রপতি তার নির্বাহী আদেশে সংসদ ভেঙে দেন। ভুলে যাবেন না, রাষ্ট্রপতি কিন্তু আওয়ামী মতাদর্শী ছিলেন। এখানে শেখ হাসিনার পদত্যাগ করে দেশ ত্যাগ মাথায় রাখতে হবে। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছেন, এই বক্তব্য এসেছে খোদ সেনাপ্রধানের মুখ থেকে। সুতরাং শেখ হাসিনা পদত্যাগ করেছেন এটা প্রমাণের দায় নিশ্চয়ই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের। কিন্তু ওয়াকার সাহেব 1 বছরেও শেখ হাসিনার পদত্যাগ পত্র কি দেখাতে পেরেছেন? এটা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছিল, কিন্তু কেউ আদতে এই পদত্যাগ পত্র আজ অবধি দেখাইতে পারেনি। আমি ধরেই নিলাম শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেছিলেন। তাহলে কি রাষ্ট্রপতির সংসদ ভেঙে দেওয়া সিদ্ধ হয়ে যাবে? সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে, এমনকি এই ধরনের কোন সরকার গঠনের কোন সুযোগও সংবিধানে রাখা হয়নি। তাহলে ইন্টারিম গভর্নমেন্ট কিংবা অন্তর্বর্তী সরকার নামক এই টার্মস কোথা থেকে এলো? এটা তো সংবিধানে কোথাও উল্লেখিত নাই। সংবিধানের 106 অনুচ্ছেদে সুপ্রিম কোর্টের উপদেষ্টামূলক এখতিয়ারের বিষয়ে বলা হয়েছে। অনুচ্ছেদটি বলছে, যদি কোনো সময় রাষ্ট্রপতির নিকট প্রতীয়মান হয় আইনের এরূপ কোনো প্রশ্ন উত্থাপিত হয়েছে বা উত্থাপনের সম্ভাবনা দেখা দিয়েছে যা এমন ধরনের ও এমন জনগুরুত্ব সম্পন্ন যে সেই সম্পর্কে সুপ্রিম কোর্টের মতামত গ্রহণ করা প্রয়োজন, সেক্ষেত্রে রাষ্ট্রপতি প্রশ্নটি আপিল বিভাগের বিবেচনার জন্য প্রেরণ করতে পারবেন। এই বিভাগ স্বীয় বিবেচনায় উপযুক্ত শুনানির পর প্রশ্নটি সম্পর্কে রাষ্ট্রপতিকে স্বীয় মতামত জ্ঞাপন করতে পারবেন। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান হতভম্ব, হতাশ। হঠাৎ করেই সবকিছু তছনছ হয়ে গেছে। কয়েক সেকেন্ডের সাইক্লোন। ওয়াকারুজ্জামানের সামনে তিনি স্বপ্নে এখন ফাঁসির রশি দেখেন। দর্শক, সার্ভিং জেনারেল 11 জন 22 অক্টোবরের মধ্যে তাদেরকে ধরে নিয়ে যাবে। ওয়াকার বলেছিলেন এই দৃশ্য আমি দেখতে চাই না, কিন্তু সেটা তাকে দেখতে হচ্ছে। শুধু তার সহযোগীদের বাঁচাতে ব্যর্থতা নয়, আমরা এই আলোচনার শুরুতে যে কথাটা আবারও বলতে চাই, গত 15 বছরে বঞ্চিত 3 বাহিনীর অফিসারদের প্রমোশন, বঞ্চিত অফিসারদের প্রমোশন দিয়ে তারপরে রিটায়ারমেন্টে পাঠাতে হবে, এবং যারা অলরেডি রিটায়ারমেন্টে গিয়েছে তাদের সুযোগ সুবিধা এখনো ওয়াকারের নির্দেশনা আটকে রাখা হচ্ছে। প্রফেসর ইউনূস সাইন করতে পারছে না, এটা ফিরিয়ে দিতে হবে, নইলে ওয়াকারের চেয়ার থাকবে না। ওয়াকারের সামনে এখন ফাঁসির রশি ঝুলছে। আপনি কি মনে করেন, এই যে গুম খুনের অভিযোগে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হলো, শেখ হাসিনা, তারেক সিদ্দিকী, আসাদুজ্জামান খান কামাল, বেনজির, একদম সার্ভিং 11 জন অফিসার, ডিজিএফআই সাবেক 5 মহাপরিচালক, এখন এরা কি ওয়াকারের নাম বলবে না? এই যে জুলাই আন্দোলনে রামপুর এলাকায় গুলি করেছে যে অফিসার, সে আছে এই অ্যারেস্ট ওয়ারেন্টের মধ্যে। তো
তো জুলাই আন্দোলনে কারফিউর সময় রামপুর এলাকায় দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে কথা হয়। এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।